আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাকে স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। অ্যান্ড আজকে সেশনটা খুবই চমৎকার একটা সেশন হতে যাচ্ছে। বেসিক্যালি আজকে আমরা কথা বলবো রিমোট জব নিয়ে এবং লারাভেল ডেভেলপারদের রিমোট জব নিয়ে বেসিক্যালি আমরা আজকে একটু কথাবার্তা বলবো। এবং আমাদের সাথে আজকে থাকবেনও খুবই স্পেশাল একজন গেস্ট। তার কাছ থেকে আশা করি আমরা অনেক কিছু শিখতে পারবো বা জানতে পারবো। হয়তো বা কিছু কিছু জিনিস আমরা হয়তো অ্যাপ্লাই করেও দেখতে পারবো। সো আই থিঙ্ক আজকের সেশনটা খুবই জোস একটা সেশন হতে যাচ্ছে। যারা অলরেডি জয়েন করে ফেলছেন আজকের এই সেশনে, তো সবার জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি একটু আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন। এবং রিমোট জব নিয়ে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, ওইটা আনসার করতে, এইটা কোশ্চেনটা জানাতে হচ্ছে আমাদেরকে, মানে ভুলবেন না। কারণ হচ্ছে আমরা আজকে চেষ্টা করবো আপনার সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আসলে হচ্ছে দিয়ে দেওয়ার জন্য। সো হোপফুলি আজকে সেশনটা অনেক জোস হতে যাচ্ছে। তো আই থিঙ্ক আস্তে আস্তে সবাই হচ্ছে মোটামুটি জয়েন করে ফেলতেছেন। একটু জানাবেন। সৌদি থেকে জয়েন করছেন শাহি আহমেদ ভাইয়া, গ্রেট। বাকিরাও যদি জানাতে পারেন যে কে কোথা থেকে জয়েন করছেন। ওকে, সো আমরা তাহলে আচ্ছা দেরি না করি, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা আসলে হচ্ছে আজকে আমার বকবকানি শুনতে তো অবশ্যই আসেন, আপনারা আসছেন হচ্ছে আজকে আমাদের স্পেশাল গেস্ট মোবিপের টেক লিড সোহাগ হাসান ভাইয়ের কাছ থেকে শিখতে বা জানতে। সো আমি দেরি না করে সোহাগ হাসান ভাইকে আমাদের স্ক্রিনের মধ্যে ডেকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম সোহাগ ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই এবং তো ভাই যারা আজকে বেশ শুনতেছেন ভালো। সবাইকে আসসালামু আলাইকুম। গ্রেট ভাই। আই থিঙ্ক সবাই আমরা সালামটা পেয়েছি। তো আপনারা সালামের আনসার দিতে পারেন কমেন্ট সেকশনে। আর একটু জানাতে থাকেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন বা কে কোথা থেকে দেখেছেন আর কি। ওকে, সো আমরা ভাই আস্তে ধীরে হচ্ছে শুরু করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আগে সোহাগ ভাইকে একটা বিগ থ্যাঙ্কস দিতে চাই। বিকজ কিভাবে বলি যে ভাইয়া হচ্ছে অনেক একটা ব্যস্ত টাইম পার করেন। অফিস টাইম থাকে 9টা থেকে 6টা পর্যন্ত রিমোটলি। বাট রিমোট কালচার আমি উল্লেখ অনেক কথাবার্তা বলবো আজকে, যে রিমোট কালচার আসলে কি কি ঘটনা ঘটে বা কেমনে ঘটনা ঘটে। ওকে, তো হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে ভাইয়া এত ব্যস্ততার মধ্যে আমাদের জন্য হচ্ছে সময় বের করে আনছেন আমাদের জন্য। And আমি ব্যক্তিগতভাবে হচ্ছে সোহাগ ভাইকে খুবই খুবই পছন্দ করি। কারণ আমি প্রথম যখন লারাভেল বাংলাদেশের একটা ছোটখাটো কিছু মিট আপ হয় না, প্রথম যে মিট আপটাতে আমি গেছিলাম, আই থিঙ্ক আই গট ইন্ট্রোডিউস টু সোহাগ হাসান ভাই এট ফার্স্ট। আমি প্রথমবার হচ্ছে কোনো ডেভেলপারদের সাথে আসলে একটা মানে চেনা পরিচয় বা জান পরিচয়ের সাথে হয়েছিল আর কি। এবং সেখানে প্রথম আমি সোহাগ ভাইয়ের সাথে পরিচিত হয়েছি এবং তখন থেকে আমাদের এই হৃদ্যতাই বলি বা বন্ধুত্বই বলি, সেটা হচ্ছে বেসিক্যালি চলতেছে। অ্যান্ড আই ফিল কমফোর্টেবল উইথ সোহাগ ভাই। সো ভাই আগে বলেন ভাই কেমন? আহ, জি ভাই, আমিও সেম ওই দিন আপনার সাথে মানে ফিজিক্যালি পরিচয় হয়েছিল। এর আগে আমি আপনাকে ফেসবুকে ফলো করতাম। আর আর এমনিতে আমিও আপনার সাথে কমফোর্টেবল ফিল করতেছি। আড্ডা টাইপ হবে আর কি। ওকে। ওকে ভাই, ওকে। সো ভাই মানে কেমন যাচ্ছে সবকিছু মিলিয়ে, ঘর সংসার, ঘরের জব, রিমোট জব, কিছু মিলে কেমন ওয়ার্ক যাচ্ছে? ফ্রম হোম। আসলে জি কোভিড-19 এর পরে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কোভিড-19 এর সময় রিমোট জব এর কালচারটার সাথে পরিচিত হয়েছি, যে আসলে ওয়ার্ক ফ্রম হোম কিভাবে করা যাইতে পারে। অনেক চেঞ্জেস, নিউ নর্ম হইলো। তো এরপরে আমার তখন কারেন্ট জব যেটা ছিল ওইটাই রিমোট হয়ে গেছিল, বাসা থেকে করতাম। তো এরপরে জব সুইচ করার পরেও দেখা গেল ওইটাও রিমোটই হলো। এটা আমার সেকেন্ড দেশের বাইরে রিমোট জব, মানে প্র্যাকটিক্যালি। আর এর আগেরটাও ছিল টপ আপ, বাংলা মোবাইল টপ আপ লিমিটেড ছিল কোম্পানি। ওইটা ফ্রান্সের ছিল, তবে এখানে অফশোর টিম ছিল। আর আমি এখানে সরাসরি কাজ করতাম। কিন্তু পরেরটা ছিল লুক্সেমবার্গের একটা কোম্পানিতে ছিলাম আমি 1 বছর এর একটু বেশি। আর এখন আছি মুভিপেতে। তো এখানে আমার মোবাইল টপ আপ আর মুভিপে দুইটাই ফিনটেক কোম্পানি। জি। দুইটাতেই ভালোই এক্সপিরিয়েন্স হচ্ছে কিভাবে টাকা পয়সা লেনদেন হয়। আর এখন যেটাতে আছি এটা হলো একটা পেমেন্ট গেটওয়ে, কাইন্ড অফ পেমেন্ট গেটওয়ে, কিছু এক্সট্রা ফিচার সহ। পাস থ্রু ওয়ালেট আছে আমাদের, যেমন অ্যাপল পে, গুগল পের মতো আপনি আপনার কার্ড অ্যাড করে মালয়েশিয়াতে পেমেন্ট করতে পারবেন, ট্যাপ করে অথবা কিউআর কোড স্ক্যান করে। আর এছাড়া আমাদের হলো একটা ক্রেডিট সিস্টেম আছে, যেটাতে ধরেন আপনি আপনার ডকুমেন্টস ভেরিফাই করলে আপনি একটা ক্রেডিট লিমিট পাবেন কোনো ক্রেডিট কার্ড ছাড়াই, যেটা দিয়ে পে করতে পারেন। তো ওইটারই আমাদের যে নিউ গ্রাউন্ড বিল্ড আপ হচ্ছে, ওইটারই টেক লিড আমি। আমাদের বাংলাদেশ থেকে আরো একজন আছে কো টেক লিড, উনি এখন হলো যেটা অলরেডি রানিং সিস্টেম আছে সেটা মেনটেন করতেছে। এই আর কি চলছে।
Okay, great, great. It's always great to know the experience from you guys আর কি ভাই। সো ভাই আগে একটু যদি ইয়ে থেকে যদি যেতে থাকি যে একটু আগে আপনার একটু ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে যদি একটু জানতে চাই, সো আই থিঙ্ক জিনিসটা আমাদের জন্য আরো হয়তোবা রিলেট করতে অনেক অনেক বেশি ইজি হবে আর কি। যে লাইক আপনার ছোটবেলা কোথায়, তারপর পড়াশোনা কোথায়, ব্যাকগ্রাউন্ড কি ছিল, তারপর কিভাবে হচ্ছে ডেভেলপমেন্ট সাইডে আসা। বিকজ আমি আমি এমনও দেখছি যে সিএসসি পড়াশোনা মানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই যে সে আসলে হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে, ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে সে আসবে তারও কিন্তু আসলে কোনো গ্যারান্টি নেই। সো এই জায়গা থেকে যদি একটু ভাই আপনার একটু একটু পেছনটা যদি জানতে পারতাম আর কি। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড হলো আমার আব্বু জব করতো। আমি নর্মালি এখন ঢাকায় থাকি। তো আমার আব্বু জব করতো কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাতে। ওইখানেই আমি ছোট থেকে বড় হয়েছি, ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি ওইখানে। আর এরপরে হলো ঢাকায় আবার ব্যাক করছে। আমি তখন ডিপ্লোমা করতেছিলাম 2014 ডিপ্লোমাতে ছিলাম। সেটা ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো ডিপ্লোমা কমপ্লিটের পরে আমি একটা জবে ঢুকি। তো ওইখানে ডিপ্লোমা রানিং চলাকালীন সময়ে হলো আমাদের একটা সেশন হয়েছিল আমাদের কলেজে সম্ভবত, যে মুনির হোসাইন বর্তমানে ভাই, উনি মার্কেটিং এর পপুলার লোক। হ্যাঁ, উনি বুয়েটের মুনির হাসান স্যার। হ্যাঁ 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 তো আচ্ছা। উনি একটা সেশন নিয়েছিল। তো ওইখান থেকে হলো আমি মোটিভেটেড হয়েছিলাম আর কি, যে উনি কোয়েশ্চেন করছিল যে তোমরা যারা এখানে আসো অলরেডি, যে ইলেকট্রিক্যাল পড়তেছো বা কেউ সিভিল পড়তেছে, কেউ মেকানিক্যাল পড়তেছে, সবাই তোমরা হিসাব করো বাংলাদেশে কতগুলো প্রতিষ্ঠান আছে আর ওই প্রতিষ্ঠান থেকে বছরে কতজন ইঞ্জিনিয়ার বের হচ্ছে তোমার খাতে শুধুমাত্র। এখন এতজন ইঞ্জিনিয়ার বের হচ্ছে, এতজন তো আসলে এতজনের জন্য জব মার্কেটে তো জায়গা রেডি নেই। এখন তোমার তো অবশ্যই স্ট্যান্ড আউট করতে হবে। যে এখন কিভাবে স্ট্যান্ড আউট করতে পারবো, যে যদি কেউ কঠিন জিনিস শিখে সে আসলে কম কম্পিটিশন ফিল করবে, আর যদি কেউ সহজ জিনিস শিখে সে বেশি কম্পিটিশন ফিল করবে। তো তোমরা যদি কঠিন জিনিস কেউ শিখো তাহলে সেক্ষেত্রে লাইফে আগে যাওয়ার সম্ভাবনা বেশি, একটু দ্রুত। পরে আমি আর কিছু বড় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম যে আসলে কি করা যাইতে পারে। তখন আমি প্রোগ্রামিং এর সাথে অতটা জড়িত ছিলাম না 2014-15 দিকেও। তো তখন আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটা প্রজেক্ট করব, আইওটি ডিভাইস, যেটা দিয়ে অনলাইন অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে, সরাসরি সার্ভারের সাথে সিঙ্ক হবে টাইপের একটা প্রজেক্ট। তো তখন আমি ইলেকট্রনিক্স ভালো পারতাম, তো প্রোগ্রামিং এর পার্টে তো কিছু করার নাই, আমি কিছু জানি না। তো তখন হলো অন্যরকম টেকনোলজিস, সোহাগ ভাইয়ের অন্যরকম টেকনোলজিস সম্ভবত নাম আমি ভুলে গেছি। তো ওইখানে ওনাদের একটা ওয়ার্কশপ ছিল, ডে লং ওয়ার্কশপ ছিল আরডুইনোর উপরে, আরডুইনো প্রোগ্রামিং। তো ওইটাতে গেলাম আরডুইনো প্রোগ্রামিং এর ওইখানে ডে লং ওয়ার্কশপের পরে আমি যেটা বুঝলাম আসলে আরডুইনো প্রোগ্রামিং করতে সি প্লাস প্লাস লাগে, আমি আসলে সি প্লাস প্লাস জানি না। তারপরে হলো এখন সি প্লাস প্লাস জানার আগে সি জানা উচিত। তো সি প্রোগ্রামিং শেখা শুরু করলাম কিছুদিন, তারপর সি প্লাস প্লাস দেখলাম কিছুদিন, এরপর আসলে কোনো কিছু রিলেট করতে পারতেছিলাম না যে এটা দিয়ে আসলে ওয়েবে কিভাবে দেখা যাবে। তারপর আমি ক্রিয়েটিভিটি সহ আরো কয়েকটা প্রতিষ্ঠানে গেলাম, যে আসলে ওরা দেখলাম ফ্রিল্যান্সিং সহ আরো কিছু প্রোগ্রামিং এর কোর্স আছে। তো ওরা আসলে কোর্সে কি পড়ায়, তো কোর্সে পড়তে গেলে দেখলাম যে এক একটা সেমিনার ছিল, সেমিনারে জয়েন করে দেখলাম যে আসলে কোন ইনস্ট্রাক্টর কিভাবে বুঝাচ্ছে কি এইসব। তো পরে ফাইনালি আমি ক্রিয়েটিভিটিতে ভর্তি হয়েছিলাম তখন ওয়েব ডিজাইন ব্যাচে, তারপরে ওয়েব ডেভেলপমেন্টেও ছিলাম, তারপরে জার্নি ওইখানে শুরু আর কি। এরপরে আমি ফার্স্ট জবে ছিলাম একটা কুরিয়ার কোম্পানিতে, সেন্ট কার্গো নাম। ওরা ইউকে থেকে বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে আসতো, কাইন্ড অফ আলি টু বিডির মতো, যেটা বেশি রিলেটেবল। তো ওইখানে আমি ব্যাকএন্ডে ওদের যে সবকিছু অলমোস্ট ম্যানুয়াল ছিল ওইগুলোর আমি সব অটোমেট করে ফেলছিলাম। এরপরে জব সুইচ করে আরেকটা কোম্পানিতে গেলাম, ওইখানে ওইটা ছিল অপটিমা সলিউশন, গুলশানে একটা অফিস ছিল আমাদের। ওইটাতে থাকাকালীন আমি কাজ করছি ইয়েতে, একটা গার্মেন্টস ইআরপিতে। ওইখানে অন্তত 3-4 হাজার লোকের স্যালারি হইতো। তো ফার্স্ট আমি যখন জয়েন করি তখন একটা ইনসিডেন্ট আছে, যে আমি জয়েন করছি সিস্টেম কিছুই জানি না। তো ডেপ্লয়মেন্ট যাবে, পরের দিন স্যালারি হবে। তো আগের দিন সিস্টেম ব্রোকেন, কোনো একটা কারণে কোনো একটা পোর্শন কাজ করতেছিল না, সারা রাত থাকা লাগছিল ডেপ্লয়মেন্টের জন্য। তো এরপরে মোবাইল টপ আপে সুইচ করি। ওইখানে এসে আমি ফার্স্ট ফিনটেকের সাথে পরিচিত হই। আমি ওইখানে 3টা প্রজেক্টে ছিলাম একদম শুরু থেকে, আর কিছু প্রজেক্ট আগে রানিং ছিল। ওইগুলা ছিল হলো আপনার এক দেশ থেকে অন্য দেশে টাকা ট্রান্সফারের
কি বলে এটাকে, রেমিটলি আছে বাংলাদেশে, ওয়াইজ আছে, এই টাইপের আর কি একটা সিস্টেম, যে আপনি আপনার কার্ড দিয়ে ইউরোপ থেকে আফ্রিকা এবং মরক্কোতে টাকা পাঠাতে পারবেন সরাসরি আপনার রিলেটিভকে, ক্যাশ আউট করতে পারবে, ব্যাংকে নিতে পারবে, ওয়ালেটে নিতে পারবে, এই টাইপের সিস্টেম ছিল। আর এর মাঝে আমি ইয়েতে ভর্তি ছিলাম বিএসসির জন্য গ্রিন ইউনিভার্সিটিতে। তো গ্রিন ইউনিভার্সিটিতে এক সেমিস্টার কন্টিনিউ করে পরে দেখি যে আসলে ওইখানে যা পড়াইতেছে ওটা আসলে সব জিনিস আমার জাস্ট রিপিট করতেছে, আর টাইম ওয়েস্ট করাইতেছে হলো অন্যান্য দিক দিয়ে, যে প্রত্যেক দিন আপনার কুইজ টেস্ট, সিটি, প্রেজেন্টেশন, তো এইগুলাতে আমি আর পরে কভার করতে পারতেছিলাম না, পরে ড্রপ দিয়ে দিছি আর কন্টিনিউ করি নাই। এরপরে আমি হলো লুক্সেমবার্গের কোম্পানিতে সুইচ করি। লুক্সেমবার্গের কোম্পানিতে ওইখানে কাজ করতাম হলো আপনার এটা কি বলে অ্যাকোমোডেশন সিস্টেম নিয়ে, মানে এয়ারবিএনবির মতো, কিন্তু এয়ারবিএনবি না, এটা হলো আপনার যারা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে তাদের জন্য একটা ইনকর্পোরেটেড সিস্টেম, যে এক দেশ থেকে অন্য দেশে এমপ্লয়ি যদি তারা কখনো শিফট করে সেক্ষেত্রে হলো একটা টেম্পোরারি অ্যাকোমোডেশন দেয় 2-3 মাসের। তো ওই 2-3 মাসের অ্যাকোমোডেশনটা কোম্পানি যেভাবে অ্যারেঞ্জ করে সেটা ছিল অনেকগুলো কি বলে এটাকে মিডলম্যান দিয়ে, যে ম্যানুয়াল প্রসেস ছিল, অনেক এক্সপেন্সিভ এবং সময় সাপেক্ষ কাজ ছিল, এটাকে আমরা অটোমেট করে ফেলছি। ওইটা হলো লুক্সেমবার্গের একটা স্টার্ট আপ কম্পিটিশনও আছে, সম্ভবত ফিট ফর স্টার্ট ওইটার নাম, ওইটা ফান্ডেড ছিল। তো ওই ফিট ফর স্টার্টে আমরা সিলেক্টেড হয়েছিলাম এবং ওইখান থেকে ফান্ডিং নিয়ে এটা প্রজেক্ট রান করা হয়েছিল। এখন প্রজেক্টের নাম চেঞ্জ করা হয়েছে, আমিও সুইচ করছি, এখন ফাইনালি আছি এখানে মুভি পেতে। শর্ট সামারি। মানে জার্নিটা আসলে খুবই চমৎকার একটা জার্নি ছিল। বাট ভাই একটা জিনিস আমার কাছে একটু ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমি মনে হয় মিস করে গেছি, মেবি মাই ফল্ট। সেটা হচ্ছে ভাই আপনি সম্ভবত হচ্ছে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন না, আপনি সম্ভবত ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে ছিলেন, রাইট? ও আচ্ছা, আমিও ভাই হচ্ছে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের আর কি, ইলেকট্রিক্যাল আস ভাই আস। ওকে ভাই, আর এবার যদি একটু ভাই আসি, সেটা হচ্ছে আপনি আপনার জার্নিটা ভাই বলছেন যে আপনি হচ্ছে একটা আইওটি প্রজেক্ট আপনারা আসলে করতে চাইছিলেন। আইওটি প্রজেক্ট করতে গিয়ে আপনি হচ্ছে বেসিক্যালি কি বলে যে হচ্ছে সি প্লাস প্লাস এর সাথে আপনার পরিচয় হয়, বা সি প্লাস প্লাস করতে গিয়ে দেখলেন যে এটাতে আসলে ওয়েব বানানোর বা ওয়েবে এটা যাবে, এটার কোনো আসলে সলিউশন নাই, সেখান থেকে হয়তো এটা আসছে। বাট ভাই আমি যদি বলি যে আসলে ভাই মানে প্রোগ্রামিং এর প্রতি বা কোডিং এর প্রতি এই যে দরদ বা এই যে ভালোবাসা, মানে এইটা আসলে আপনি কবে থেকে আসলে ফিল করতেছেন, যে ওটাকে ওই প্রজেক্টটা করার সময় ফিল করতেছিলেন নাকি? এটা অনেক আগে ছিল। এটা হলো প্রোগ্রামিং আসলে এক্সিস্ট করে এই ব্যাপারটা জানছি আমি মনে হয় 9-এ উঠে, 9-এ খুব সম্ভবত, এটা লাস্টে বা 9-এ। তখন হলো আমরা নতুন নতুন সবাই ফেসবুক খুলতেছে, আমার স্কুলের ফ্রেন্ডের ম্যাক্সিমাম অ্যাকাউন্ট আমার খুলে দেওয়া। তো তখন হলো যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য ফিশিং সাইট বানানো যায়। তো ওই ট্রিকবিট একটা ওয়েবসাইট ছিল, টেকটিউনস একটা ছিল, ওইখানে এসব ব্লগ পরে সাইট টাইট রেডি করে, HTML ছিল, এটা এখন জানি আর কি, আগে তো তখন বুঝি নাই, কপি পেস্ট মারছি বেশিরভাগ। তারপর চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে কিভাবে কি করা যেতে পারে। তারপর হলো ইলেকট্রিক্যালে তো লজিক পড়াইলো, ডিএলডি। তারপরে এই তো ওই আইওটি প্রজেক্টটাই হলো মূল এখানে চেঞ্জিং পয়েন্ট ছিল আমার আর কি। আমার একটা ফ্রেন্ড আর আমি মিলে করতেছিলাম। পরে ফাইনালি এটা এখনো শেষ করি নাই, ওই প্রজেক্ট পার্টস এমনি পড়ে আছে, কিন্তু তাই আমি প্রোগ্রামিং এ একটু আইসা বললাম আর কি। বুঝতে পারছি ভাই। মানে এটা কি ভাই কখনো মনে হয় যে মানে রিগ্রেট হয় কিনা, নাকি মনে হয় যে ইয়েস ইউ হ্যাভ টেকেন দ্য বেস্ট ডিসিশন অফ ইওর লাইফ, যে ইয়েস মানে আমি হচ্ছে প্রোগ্রামিং এর দিকে হচ্ছে শিফট করছি, বা কম্পিউটারের মানে কোডিং এর দিকে হচ্ছে শিফট করছি, বা ডেভেলপমেন্টের দিকে হচ্ছে আমি মানে ইয়ে করছি? তো ভাই এটা কি কখনো মনে হয়েছে কিনা যে না আমি ভুল ডিসিশন নিয়েছি বা মানে সঠিক ডিসিশন নিয়েছি? কোনটা মনে হয় এখন দাঁড়ায়? এখন দাঁড়ায় মনে হয় সঠিক ডিসিশনে নিয়েছিলাম, যেগুলো পিছনে শিখছিলাম, যেগুলো কোনো ওই ইয়ে ছিল না, কি বলে স্টিভ জবসের একটা লেকচার ছিল না ওর শেষ লেকচারে, যে কানেক্টিং দ্য ডটস, ওই ডট কানেক্ট করতে গেলে মনে হয় না ঠিকই আছে সব, কোনো সমস্যা নাই, বেস্ট জব। বুঝতে পারছি। গ্রেট ভাই, এখন হচ্ছে আমরা একটু খুবই ফর্মাল একটা ডিসকাশনের মধ্যে দিয়ে চলে যাব। আমরা হচ্ছে ভাই খুব ফায়ার সাইড টাইপের কোশ্চেন করব, আপনি যে সেই কোশ্চেনের অ্যানসারটা হচ্ছে জাস্ট আমাদের একটু দিবেন। সেটা হচ্ছে ভাইয়া যে
আমি যেটা আপনার এক্সপিরিয়েন্স থেকে যেটা শুনলাম যে আপনি 2019 বা 20 দিকে যে আপনার অফলাইন জবটা পরবর্তীতে অনলাইন হয়ে গেছিল, মানে হচ্ছে রিমোট। আমি ফার্স্ট জব ল্যান্ড করেছি 17 এর লাস্টে। 17 না ভাইয়া, মানে কোভিড এর সময় আপনার হচ্ছে অফলাইন জবটা অনলাইন হয়ে গেছিল, মানে অনলাইন হয়ে রিমোট। গেছে। হ্যাঁ। তো ভাই এই জায়গাতে আমার প্রথম যে কোশ্চেনটা আপনার কাছে থাকবে সেটা হচ্ছে ভাইয়া, কোনো একজন ফ্রেশার মানে হচ্ছে সে কোনো একটা কোর্স করছে, কোনো একটা ডেভেলপমেন্ট টাইপের সে একটা কোর্স সে করলো, করার পর সে কি তার মানে তার প্রথম জবটা, মানে প্রথম যে জবটা সেই প্রথম জবটাতেই কি রিমোট জবে তার আসলে ফোকাস করা উচিত, নাকি অনসাইট বা লোকাল জবে হচ্ছে তার আসলে ফোকাস করা উচিত ফার্স্ট জবের জন্য? আচ্ছা, এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত ফিলোসফি আছে একটা, সেটা হলো যে কেউ যদি শুরুতেই রিমোট জবে চলে যায়, এখানে সে কয়েকটা জিনিস মিস করে। একটা হলো অফিস কালচার, যে সে অফিস কালচারের সাথে পরিচিত হইতে পারে না। একসাথে অফিস করলে অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়, একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে আপনি অনেক ধরনের ব্যবহারের সাথে পরিচিত হইবেন। একজনের সাথে আপনি যখন রিমোটলি কানেক্টেড, হয়তো কথা বলতেছেন বা ভিডিও কলে কথা বলতেছেন, কমিউনিকেশন করতেছেন মেসেজের মাধ্যমে, আপনি তার আচার আচরণ বুঝবেন না, তার মেন্টালিটি বুঝবেন না। কিন্তু আপনি যদি শুরুতেই জীবনের শুরুতে কেউ রিমোট জবে ঢুকলে সে তো আর ব্যাক করবে না, ব্যাক করার তো অপশনই নেই, রিমোট জব থেকে নর্মালি কেউ ব্যাক করে না। তো আপনি দিন শেষে এরকমই থাকবেন, মানে মনে হবে যে আপনি আসলে অন্য কারোর সাথে মিশতে পারতেছেন না। একটা জিনিস আরেকটা জিনিস, কারোর কাছে হেল্প চাওয়া, আপনি হেল্প চাইতে পারবেন না। আরেকটা জিনিস হলো যে একসাথে জব করলে যেটা হয় যে আপনি একই টাইপের অনেকের মাঝে থাকবেন, অনেকটা দেখবেন অনেক কিছু করতেছে, তখন আপনার মাঝে অনেক মোটিভেশন আসবে যে আরে এই ভাই এটা করে ফেলতেছে, আমি একটু দেখি এটা করা যায় কিনা। অথবা একটা প্রবলেমে পড়ছেন, ভাই একটু দেখেন তো কি হয়েছে, আপনি যেটা 2 দিন পরে থাকতেন ওটা 1 মিনিটে সলভ হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো অনেকে মিস করবে। আরেকটা জিনিস হলো কমিউনিটি বিল্ডিং। আপনি যদি ডিরেক্টলি রিমোটে ঢোকেন, আপনার কমিউনিটি থাকবে অনেক ছোট। আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কমিউনিটির, যে বাংলাদেশে আপনার আশেপাশে কারা কাজ করতেছে, কি বড় বড় বিষয় নিয়ে কাজ করতেছে, আপনি কিছুই জানেন না। আবার কমিউনিটি থাকলে আরেকটা সুবিধা হলো যে আপনি ইজিলি জব ল্যান্ড করতে পারবেন, এক জব থেকে অন্য জবে সুইচ করতে পারবেন, কোন কোম্পানিতে ভালো করতেছে, কি নিয়ে কাজ হইতেছে, আপনার ইন্টারেস্টেড এর বিষয়ের সাথে মিলতেছে কিনা, এগুলা অনেক কিছুই মানে মিস করে যাবে কেউ যদি সরাসরি রিমোট জবে ঢুকে। বুঝতে পারছি ভাই। যদি ফার্স্ট জবটা যদি রিমোট জব না হয়, তাহলে ভাই আসলে কত সময় পরে আসলে হচ্ছে রিমোট জবে যাওয়া উচিত? এই আমি জায়গায় আমি হচ্ছে, ওকে আচ্ছা হ্যাঁ একটা শেষ করেন। ওকে আমি সাজেস্ট করি এই ক্ষেত্রে, আমার অলরেডি অনেকেই এই প্রশ্ন আমাকে করছে। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করি অ্যাটলিস্ট 2 ইয়ার্স, মানে 2 ইয়ার্স অফলাইন জব করা হোক, এরপরে অনলাইনে যাক, রিমোটে যাক, যাই হোক, ওয়ার্ক ফ্রম হোম করুক। কিন্তু অ্যাটলিস্ট 2 ইয়ার, 3 ইয়ার করতে পারলে আরো ভালো। 2-3 ইয়ার হলে যে আপনার অন্তত 2টা কোম্পানি সুইচ হবে অ্যাটলিস্ট এই 3 বছরের মধ্যে। আর 2 কোম্পানিতে আপনি অনেকের সাথে পরিচয় হবেন, 2টা কালচারের সাথে পরিচিত হবেন, এবং কোম্পানি কিভাবে চলে, ম্যানেজ কিভাবে করতে হয় মানুষকে, এটাও জানতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে আপনার সাজেশন থাকবে হচ্ছে 2 থেকে 3 বছর অ্যাটলিস্ট 2টা কোম্পানিতে হচ্ছে জব করে, মানে ফিজিক্যালি জব করে দেন হচ্ছে রিমোট কালচারে যাওয়া। ওকে। হ্যাঁ, আচ্ছা, জি ভাই। এবার হচ্ছে ভাই আমরা একটু এতে যেতে চাই আর কি। সেটা হচ্ছে ভাইয়া যে এই যে রিমোট জব নিয়ে একটা মানে খুব ক্রেজ আমাদের পুরা হচ্ছে বাংলাদেশের মধ্যে চলতেছে, বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টরে এটা আরো বেশি চলতেছে, রাইট? তো জি। জিনিসটা অবশ্যই ভালো যে বাংলাদেশের মানুষরা বা আমাদের দেশের ট্যালেন্টরা বাংলাদেশে বসে বিদেশ থেকে বিদেশি কারেন্সিতে তারা তাদের ইনকামটা জেনারেট করতেছে, জিনিসটা খুবই ভালো। অফকোর্স আমাদের দেশের অর্থনীতি তারা আসলে মানে খুব ভালো একটা কন্ট্রিবিউট করতেছে। তো এই জায়গা থেকে দাঁড়ায় হচ্ছে ভাই, আমি যদি একটু আপনাকে বলি যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস আর কি, যে মানে এই অপরচুনিটিটাকে কি ভাই আরো কি বাড়ানো পসিবল কিনা, এবং যদি আমরা আসলে যদি বাড়াইতে চাই, সো আমাদের আসলে স্ট্র্যাটেজিটা আসলে হচ্ছে কেমন হওয়া উচিত? যেমন আমরা অলরেডি হচ্ছে মোটামুটি জেনে ফেলছি যে আসলে আমার কখন হচ্ছে রিমোট জবের জন্য আসলে হচ্ছে যাওয়া উচিত, বা রিমোট জবের জন্য আসলে হচ্ছে আমার অ্যাপ্লাই করা উচিত। বাট এই জায়গাতে আপনি আসলে কি দেখেন যে মানে মানে এই জায়গায় কি ফ্লোটাকে আরো বাড়ানো উচিত কিনা, নাকি হইতেছে নাকি ফ্লো অলরেডি অনেক বেড়ে গেছে, মার্কেটকে আমরা অনেক বেশি হচ্ছে কম্পিটিটিভ করে ফেলছি? এটা যদি ভাই একটু গ্যাট করতেন আমাদেরকে। এই ক্ষেত্রে আমি গত 2 দিন আগে মনে হয় একটা রিপোর্ট দেখলাম, যেখানে যে বাংলাদেশ আগে দ্বিতীয় ছিল এই টাইপের রিমোট জব এবং ফ্রিল্যান্সিং জবে লোকজনকে এক্সপোর্ট করার ক্ষেত্রে, মানে শ্রম এক্সপোর্ট আর কি, যে সেকেন্ড টাইপের ছিল কোনো একটা রিপোর্টে। তো এখন এটা 29th চলে গেছে। 29th চলে যাওয়ার কারণ কি, যে বাংলাদেশের মানুষজন সবাই শুধুমাত্র ইজি কাজগুলা করে। এই ধরেন ডাটা এন্ট্রি টাইপ, অথবা আমি কাজকে ছোট করতেছি না, মানে যত ইজি কাজ তত বেশি কম্পিটিশন, এটা হলো মাথায় রাখতে হবে আর কি। অন্যান্য দেশও কিন্তু যখন শুরুতে ঢুকতেছে এই মার্কেটে,
তখনও কিন্তু তারা সবাই চিন্তা করে যে ইজি কাজগুলো করি আমরা, ইজি কাজে ইজি মানি। কিন্তু ইজি মানির ক্ষেত্রে অনেক কম্পিটিশনও বেশি, এটাও মাথায় রাখতে হবে। আপনি যত ভালোভাবে শিখবেন, আর ইজি কাজের আরেকটা ব্যাপার হলো যে আপনি এআই দিয়ে রিপ্লেস হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন তো এআই এর হাইপ চলতেছে, ম্যাক্সিমাম কাজ এআই দিয়ে হয়ে যাচ্ছে। তো আপনাকে শিখতে হবে হলো এরকম কাজ যেটার জন্য আপনি আসলে অন্য কাউকে টাকা দিবেন, যে এই কাজটা অন্য কেউ আমাকে করে দিলে আমি তাকে টাকা দিব, এই কাজটা আপনারও আসলে শেখা উচিত। আর এই আরেকটা জিনিস হলো যে আমরা আসলে খুব বেশি করে ফেলছি কিনা এইটা, এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হলো আমার মনে হয় না খুব বেশি মানুষজন বাংলাদেশ থেকে রিমোট জব করতেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি যারা সিনিয়র লেভেলে আছে তারা করতেছে। এখন সিনিয়র লেভেলের একটা আবার বাংলাদেশে কমতি দেখা যাচ্ছে জব মার্কেটে, যে কারা কেউ অফলাইন জব করতে চাচ্ছে না। এখন আমার মনে হয় আমার ইন্ডাস্ট্রি লিডাররা যারা আছেন, হাসিন ভাই, তাছাড়া আরো ইমরান হাসান ভাই সহ যারা আছেন আপনারা, এবং আরো বড় ভাইরা যারা আছেন, তাদের আসলে এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় কিছু ক্যাম্পেইন চালানো উচিত, অথবা কোন একটা কিছু পদক্ষেপ নেওয়া উচিত আর কি, যাতে আমরা কিভাবে এই গ্যাপটা পূরণ করতে পারি। কারণ যদি দিন শেষে যদি বাংলাদেশে সিনিয়র ইঞ্জিনিয়ার অফলাইনে না থাকে, জুনিয়র কার কাছ থেকে শিখবে? সে তো অফলাইনে ধরেন 3 বছর জব করতে গেল, যে দেখলো যে ওখানে কেউ সিনিয়র নাই, জুনিয়র জুনিয়র, এখন কে কাকে হেল্প করবে? দুইজনই তো বিপদে। এই এই ব্যাপারটা নিয়ে যদি বড় ভাইরা আগায় আসেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। এটা একটা কনসার্নিং বিষয় আসলে। আমি অনেক কোম্পানিতেই দেখেছি এই ব্যাপারটা, যে সিনিয়ররা আসলে রিমোট জব ল্যান্ড করলে আর মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে ইন্টারেস্ট রিমোট জবের ক্ষেত্রে, তো লোকাল জব কেউ করতে চায় না আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, তার মানে এখানে আসলে ভাই আমরা যদি দেখি যে হচ্ছে মানে আপনার এটা শুনে মানে আপনি যে কনসার্নের কথা বললেন, আমি আসলে এটার কথা কখনো চিন্তাও করি নাই। আছে মানে এখানে আসলে শর্ট টার্ম এবং লং টার্ম দুই ধরনের হচ্ছে সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে আর কি। জি ভাই। হয়তো শর্ট টার্মে হয়তো বেশ ভালো করা যাবে, বাট লং টার্মে হয়তো মানে পুরো বাংলাদেশ মিলে আবার সাফার করে কিনা সেটা হচ্ছে একটা মানে টেনশনের বিষয় হয়ে যাইতে পারে আর কি। জি ভাই। না আমার কাছে এই পয়েন্টটা আজকের দিনে সম্ভবত সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট বলে মনে হয়েছে আর কি, যে এমন এই বিষয়টা নিয়ে আসলে কথাবার্তা বলা উচিত, যে সবাই যদি রিমোট জবে চলে আসে তাহলে জুনিয়র শিখবে কার কাছ থেকে, এটাও একটা বিষয়। ওকে, তো ভাই এবার একটু আসি, সেটা হচ্ছে ভাই যে যখন থেকে আমি আসলে মোটামুটি বুঝে গেলাম যে ইয়েস আমি অলরেডি 3 থেকে 4 বছর হচ্ছে মার্কেটে কাজ করে ফেলছি, অন্তত 2 বা 3টা কোম্পানিতে কাজ করছি, 2 থেকে 3টা কোম্পানি কালচার সম্পর্কে আমার বেশ ভালো আইডিয়া আছে। সো নাও আই ক্যান মুভ টু হচ্ছে রিমোট জব। তো এই জায়গা থেকে ভাই যদি একটা ছোটখাটো একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন যদি একটু ভাই দেওয়া যেত আমাদের যারা আজকের অডিয়েন্স আছেন তাদের জন্য, যে মানে এটা প্রসেসটা কিরকম হতে পারে, যে সে কি মানে সিভি রেজুমে পোর্টফোলিও রেডি করবে, নাকি আরো বেশি বেশি করে স্কিল ডেভেলপ করবে, নাকি যে স্কিল আছে সেই স্কিলকে সে আসলে বেসিক্যালি বেচার ট্রাই করবে, রিমোট জব গুলো সে খুঁজবে কোথেকে, এই বিষয়ে যদি একটা ছোটখাটো একটা সেশন যদি হয়ে যায়, একটু যদি আমাদের গাইড করতে। আমি শর্টে সামারি দেই যে আসলে কি করা উচিত এই ক্ষেত্রে। আমার আমার যেটা মনে হয়, আপনার অনলাইন যে যে কেউই রিমোট জব নিতে চাইলে তার অনলাইন প্রেজেন্স বাড়ানো উচিত। অনলাইন প্রেজেন্সটা কিরকম? ধরেন আপনি কোনো একটা প্রবলেম সলভ করলেন, এটা একটা ব্লগ লিখে ফেলতে পারেন, একটা ছোট ভিডিও শুট করে ইউটিউবে দিয়ে দিতে পারেন, অথবা আপনার ব্যক্তিগত কোনো ব্লগ সাইটে এটা রাখতে পারেন, অথবা অন্যান্য যেসব কমিউনিটি ব্লগ সাইটগুলো আছে, ফোরাম আছে, ওইখানে শেয়ার করতে পারেন। এক্ষেত্রে আপনার মানে ভিজিবিলিটিটা বাড়ে। তারপরে আরো যেগুলো আছে কন্ট্রিবিউশনের সাইট, যেমন ধরেন স্ট্যাক ওভারফ্লোতে কন্ট্রিবিউট করা যায়, কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া যায়, এসব জায়গায় অ্যান্সার দেওয়া। তারপরে এরকম অনেক বড় বড় ডেভেলপার আছে যাদের তুলনায় আমি কিছুই না, তারা মনে করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে জব ল্যান্ড করছে শুধুমাত্র একটা ব্লগ পোস্ট দিয়ে, যে একটা বিশাল সমস্যা তারা কিভাবে সলভ করছে একটা ইন ডিটেল পোস্ট লিখছে। পরে দেখা গেছে যে এটা দেখেই সবাই যারা রিক্রুটাররা আছে তারা নক দিয়ে অনেক হাই স্যালারিতে জব অফার করতেছে। কারণ একজনের ব্লগের কোয়ালিটি দেখলে বোঝা যায় সে আসলে কতটুকু রিসার্চ করছে। এরপরের ব্যাপার হলো যে আপনার প্রোফাইল রেডি করা, যে আপনার ফার্স্ট যে আপনাকে যদি কোনো রিক্রুটার আপনার রিজুমি দেখে, প্রথমে সে যাবে আপনার লিঙ্কডইন দেখতে, যে আপনার লিঙ্কডইনের অবস্থা কি। লিঙ্কডইনে যদি আপনার কোনো কিছু আপ টু ডেট না থাকে, এবং ধরেন আপনি আজকে বন্ধুদের সাথে ঘুরতে গেছেন, এটা লিঙ্কডইনে পোস্ট করে দিচ্ছেন, যে ফেসবুক আর লিঙ্কডইনের পার্থক্য বুঝতেছেন না, তাহলে একটা সমস্যা। লিঙ্কডইনকে লিঙ্কডইনের জায়গায় রাখতে হবে, প্রফেশনাল নেটওয়ার্ক, প্রফেশনাল থাকতে হবে ওইখানে। আপনার সার্টিফিকেশন অ্যাড করবেন, যদি কোনো সার্টিফিকেশন নেওয়া থাকে। আমি সাজেস্ট করি সার্টিফিকেশন নেওয়ার, যত ভাবে নেওয়া যায় সার্টিফিকেশন নিতে থাকেন, সার্টিফিকেশন আপনার ক্যারিয়ারে ভ্যালু এড করে। আরেকটা হলো যে আপনার যে রিকমেন্ডেশনের একটা অপশন আছে,
লিঙ্কডইনে আপনি যাদের সাথে জব করতেছেন তাদের কাছ থেকে রিকমেন্ডেশন নিতে পারেন, কারণ রিকমেন্ডেশন দেখলে বোঝা যায় যে আপনি আসলে কিরকম মানুষ, কিরকম ভাবে মানুষকে হেল্প করেন বা কি। তারপর আরেকটা জিনিস চেষ্টা করতে হবে যে আপনার রিজুমিটা ইন্টারন্যাশনাল মানের অবশ্যই হইতে হবে। ইন্টারন্যাশনাল রিজুমিতে কেউ ছবি পছন্দ করে না, কারণ আপনি একটা সুন্দর করে গোল করে ছবি দিয়ে দিলেন রিজুমিতে, এটা স্ট্যান্ডার্ড না। তারপরে হলো যে এখন হলো এটিএস আছে মনে হয়, অটোমেটেড রিজুমি বা কিছু একটা রোবট যে রিজুমি সর্ট করে দেয়, আমি নামটা ভুলে গেছি। তো ওইখানে ওই ফ্রেন্ডলি রোবট ফ্রেন্ড এটিএস ফ্রেন্ডলি রিজুমি লিখতে হবে আর কি, যাতে রোবট পড়তে পারে আপনি এখানে কি কি লিখছেন। এখন আপনি মানুষ ফ্রেন্ডলি বানাই দিলে মানুষ তো পড়বে না, কারণ আপনি যেখানে অ্যাপ্লাই করতেছেন অনেক স্যালারি দেখে ওইখানে আপনার মতো আরো শত শত হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করতেছে। এখন একজনের পক্ষে তো এত রিজুমি ম্যানুয়ালি সর্ট করা পসিবল না, সবাই এটা রোবট দিয়ে করায় ফেলে। নামটা ভুলে গেছি, সুন্দর একটা নাম ছিল, যাই হোক। তারপরে হলো যে আপনার স্কিল, এখন আপনি যদি চিন্তা করেন আপনার যে স্কিল আছে বাংলাদেশের মার্কেটে এনাফ, আমার আশেপাশে যারা পারে ওর চেয়ে আমি ভালোই পারি, যাই আমি রিমোটে চলে যাই, ব্যাপারটা এরকম না। ব্যাপার হলো আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন, একে তো আপনি ইন্টারন্যাশনাল কম্পিটিটরদের সাথে কম্পিট করতেছেন, দ্বিতীয়ত আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন। আপনি যদি একটা খারাপ স্কিল নিয়ে বা একটা স্কিল ভালো মতনে জানেন না, পারেন না, ধুম করে ঢুকে গেলেন, অ্যাপ্লাই করতে থাকলেন, স্প্যামিং করলেন, এতে কি হয়? বাংলাদেশের মান ইজ্জত কমে যায়, মান ক্ষুণ্ণ হয়। আপনি যেমন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে অন্য একটা দেশে যাওয়া মানে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন, আপনি এয়ারপোর্টে কিভাবে আচরণ করেন এটা দিয়ে মানুষ দেশকে জাজ করে। এই সেম পদ্ধতি হলো রিমোট জবের ক্ষেত্রেও, আপনি কিভাবে ইন্টারভিউ দিচ্ছেন, কিভাবে আপনি অ্যাপ্রোচ করতেছেন, এগুলো দিয়ে আপনি আপনার দেশকে জাজ করবে মানুষ। আপনি আপনি একে তো ধরেন আপনি খারাপভাবে সব কিছু করলেন, একদমই ওয়ার্স্ট ওয়ে পসিবল। তো এটা আপনি শুধু একার ক্ষতি করলেন না, আপনার পাশাপাশি আরো 10 জন 20 জন যারা ওই রিক্রুটার যতক্ষণ মাথায় থাকবে যে বাংলাদেশের একজন ছিল এত খারাপ, তাইলে ও সবসময় চিন্তা করবে বাংলাদেশের বাকিরাও খারাপ, এই দেশ থেকে কাউকে নেওয়া যাবে না। তো এই জিনিস করা যাবে না। আপনি নিজের ক্ষতি করছেন, করেন, আপনি অ্যাপ্লাই করেন না, আপনি নিজের স্কিল বাড়ান তারপর অ্যাপ্লাই করেন, কিন্তু দেশের ক্ষতি করার কোনো দরকার নাই। আপনার সাথে সাথে আরো 5 জন করবে। যেমন এটা কিন্তু অলরেডি ঘটছে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে বাংলাদেশের মানুষজন কাজ পায় না। কাজ পায় না কেন? কারণ এটা নিয়ে আমি দেখছি অনেক গ্রুপে লেখালেখিও হয়েছে যে যে কাজ পারে না সেও অ্যাপ্লাই করে, কাজ নিয়ে আরেকজনের দিয়ে করানোর চেষ্টা করে, তারপর আর কাজ ডেলিভারি করতে পারে না, মানে ডেডলাইন মিস করে। এরপরে আরো কি হয়েছে যে আপনার একটা কাজ একজন পারে না, তো সে এটা মেনটেনও করে না। যে এখন আপনি একটা জিনিস পারতেছেন না ডেলিভারি করতে, আপনি একটা কথা বলছেন যে আমি এটা করে দিব, কিন্তু করেন নাই। আপনার তো কমিউনিকেশন করতে হবে, কমিউনিকেশন অফ, একদম ফোন টোন অফ করে নাই হয়ে যায়, মনে হয় যে সে আর পৃথিবীতে এক্সিস্টই করে না। এই কাজও করা যাবে না ভাই। আপনি রিমোট জবে যাইতে চান মানে হলো আপনি 24/7 অনলাইন, আপনি ঘুমায় আছেন অসুবিধা নাই, ঘুম থেকে উঠে রিপ্লাই দিবেন। এখন আপনার আজকে মেসেজ দিলে 3 দিনও খবর নেই, তাহলে তো হবে না ভাই। এই আর কি। বুঝতে পারছি ভাই। আর ভাই এমনিতে রিমোট জব খোঁজার জন্য কি কি প্ল্যাটফর্ম হচ্ছে ভাই আপনি হচ্ছে সাজেস্ট করেন, যদি একটু বলতেন। ওকে, এটা যেহেতু আমাদের লারাভেলের ডেভেলপারদের জন্য, তো লারাভেলের তো একটা বেস্ট ওয়েবসাইট আছে, লারা জবস। তারপর লারাভেলের আরেকটা ডিরেক্টরি আছে laradir.com, ওইখানে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা রেজিস্ট্রেশন করে রাখতে পারে, তো ওইখানে লিস্টেড হওয়া যায়, ওইখান থেকেও আপনি কল পেতে পারেন। এছাড়া আরো অসংখ্য রিমোট সাইট আছে, আমি হয়তো লিঙ্কগুলো শেয়ার করে দিতে পারবো, পরে আপনার পেজ থেকে শেয়ার করে দিতে পারবেন লিঙ্কগুলা। তো ওই 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 এছাড়া এখন আবার ওই যে স্ট্যাক ওভারফ্লো জবস ফিরে আসতেছে, ওরা তো অফ করে দিছিল ওই সাইটটা, ওইটা ফিরে আসতেছে দেখলাম। তো এরকম অসংখ্য ওয়েবসাইট আছে, কিন্তু আপনার ব্যাপার হলো কি যে আপনার শুধু অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করা না, আপনি যদি এই জবটা করতে চান তাহলে আপনি কি পরিমাণ এফোর্ট দিবেন এটা আপনার রিজুমি এবং আপনার রিসার্চ দেখে যেন বোঝা যায়। এখন আপনি একটা রিজুমি বানাইলেন যেটাতে আপনার ফোকাস হলো কি লারাভেল, কিন্তু এখন একটা জব অ্যাপ্লিকেশনে ওইখানে আপনার চাওয়া হইলো যে লারাভেলের ভিতরে স্পেসিফিকলি যে ধরেন কিউ জবস নিয়ে বেশি কাজ করছে তাদেরকে সে প্রায়োরিটি দিচ্ছে, আপনার এখানে লারাভেল লেখা আছে, কিউ জবস কিন্তু লেখা নেই। তখন আপনি যদি এটাতে অ্যাপ্লাই করেন আপনার রিজুমি বাদ হওয়ার সম্ভাবনাই বেশি। তো প্রত্যেকটা সার্কুলারের জন্য আলাদা আলাদা করে রিজুমি মডিফাই করতে হবে, একটু সময় নিয়ে 1 ঘন্টা সময় দেন, কারণ এই লোকটা আপনাকে জব দিবে, এই লোকটা আপনার আপনি এখানে জব করতে যাচ্ছেন, একটু রিসার্চ তো করার প্রয়োজন, একটু সময় দেওয়ার দরকার। বুঝতে পারছি ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। আমরা খুব চমৎকার কিছু জিনিসপত্র আপনার কাছে শিখতে পারতেছি, জানতে পারতেছি যে আমরা খালি হচ্ছে রিমোট জবের ইয়াগুলো নিয়ে কথাবার্তা বলি, যে কি ডলারে কামানো যায়, হ্যান ত্যান এই ধরনের কথাবার্তায় বেসিক্যালি আমরা বলি, কিন্তু এটা ছাড়াও যে আসলে এটা যে অন্য একটা সাইড যে আছে এবং সেখানে যদি আমি ঠিক মতো যদি কেয়ারফুল না থাকি তাহলে আসলে যে একটু ঝামেলা হইতে পারে,
এই বিষয়গুলো নিয়ে আই থিঙ্ক হচ্ছে কমিউনিটিতে একটু কথাবার্তা বলা উচিত। আর ভাই একটা বিষয় আসলে জানতে চাইবো, যেটা আপনি বললেন যে রিমোট জব মানেই হইতেছে আসলে কি বলবো যে 24/7 হইতেছে আপনাকে অনলাইনে থাকা লাগবে। সো ভাই হাউ ডু ইউ ম্যানেজ অ্যাকচুয়ালি যে মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স? কারণ হচ্ছে তখন মানে এখন নর্মালি কি হয় যে আমরা যারা হইতেছে অনসাইটে জব করি আমরা তো জানি যে ওইটা আমার বাসা, এটা হচ্ছে আমার অফিস। আর এসব ক্ষেত্রে ভাই হচ্ছে মানে কোনটা বাসা কোনটা অফিস এটা আসলে ভাই হচ্ছে ডিসক্রিমিনেট কিভাবে করে নাকি, মানে এটার মধ্যে আলাদাটা কিভাবে করে নাকি? এখন আমি যদি আমার এই জবের কথা বলি, এখন কিভাবে ম্যানেজ করতেছি, এই জবের ক্ষেত্রে আমার হলো বাংলাদেশের যেহেতু মালয়েশিয়ান জব, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের 2 ঘন্টা কম বেশি, তো আমি আমার বাংলাদেশের অফিস টাইমেই করতে পারি, 9টা 6টা অফিস টাইমে আমি ম্যানেজ করতে পারি। ওরা হলো সকাল 7টায় শুরু করে, বাংলাদেশ সময় বিকাল 5টায় শেষ করে, আমি 9টায় শুরু করি, 6টায় শেষ করি, ওদের 2 ঘন্টা পরে আমি শেষ করি। এখন ব্যাপার হলো যে যেহেতু আপনার পজিশন বুঝে, এখন ধরেন আপনি কন্টেন্ট রাইটার, এই ক্ষেত্রে আপনার তো এমন কোনো ইমার্জেন্সি হবে না যে প্রোডাকশন বসে গেছে, আপনাকে এখন খুঁজে বের করে এসে এটা আপ করতে হবে। অথবা ধরেন আপনি কোনো ফ্রন্ট এন্ডের কোনো স্পেলিং মিস্টেক, এগুলো পরবর্তীতে দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি থাকে। এখন কিছু কিছু লোক থাকে যাদের মনে করেন যে অফিস টাইম শেষ মানে শেষ, ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু আহ, খারাপ, খুব খারাপও না খুব ভালোও না ব্যাপারটা আসলে। কারণ ধরেন আপনার পজিশন যেটা, সেটার গুরুত্ব বুঝে আর কি। যেমন ধরেন আমার ক্ষেত্রে কি হয়, আমার ক্ষেত্রে যদি ধরেন কোনো সিস্টেম ডাউন থাকে, ধরেন 1 ঘন্টা ডাউন, সেক্ষেত্রে কোম্পানির হয়তো লাখ লাখ রিঙ্গিত লস, এই টাইপের একটা ব্যাপার আর কি। তো এখন আমার কি করা উচিত? এখন আমি তো সারাদিন সজাগ থাকি না, আমি তো ঘুমাই একটা নির্দিষ্ট টাইমে অন্তত। তো এই ক্ষেত্রে কি হয় যে আপনি আপনার ফোন একটু দূরে রাখতে পারেন, ফুল সাউন্ড দিয়ে রাখতে পারেন, যাতে ইন কেস ইমার্জেন্সি কল দিলে যাতে অন্তত আপনি শুনেন, মেসেজের টোন ইগনোর করেন, সমস্যা নেই। আর এছাড়া হলো কি যে যে অফিস টাইমের ভিতরে ম্যাক্সিমাম জিনিস হয়ে যায়, ইমার্জেন্সি তো ইমার্জেন্সি। আর এছাড়া এর আগের কোম্পানি আমার যেটা ছিল লুক্সেমবার্গের, ওই ক্ষেত্রে যেটা হয়তো যে ওদের টাইম আমাদের টাইমে অনেক বেশি ডিফারেন্স ছিল, ওদের সাথে আমার মনে হয় দিনে 3-4 ঘন্টা ওভারল্যাপ করতো। আমি বাংলাদেশ টাইমেই করতাম ওইখানেও, কারণ ইউরোপ এবং এই পাশটাতে আপনার হলো সময় নিয়ে তেমন একটা ঝামেলা হয় না। আমেরিকান জব করতে গেলে সময় নিয়ে বিশাল ঝামেলা হয়। ওদের সাথে আমাদের তো টোটাল অ্যাভারেজে মনে হয় 11 ঘন্টা বা 12 ঘন্টা কম বেশি। তো ওদের দিন আমাদের রাত এরকম হয়ে যায়। আমার এক ভাই জব করে, পরিচিত সিনিয়র বড় ভাই, উনি দেখা যায় যে রাতের বেলা ওনার মনে হয় 3-4 ঘন্টা করা লাগে, রাতের 11টা 12টার দিকে, আর হলো দিনের বেলা বাকি 3-4 ঘন্টা করে, এইভাবে ম্যানেজ করে। এখন এই মাঝের টাইমটা তো আপনি অফিসে নাই। এখন ইন কেস অফ ইমার্জেন্সি আপনার যদি স্ল্যাকে একটা মেসেজ দিল বা হোয়াটসঅ্যাপে নক দিল, আপনি যেন একটু রেসপন্সিভ থাকেন। অনেকে আছে না যে এখন আমি অফিসে নাই, আর মেসেজ দেখার দরকার নাই, ব্যাপারটা এরকম না আর কি। যে ভাই ঠিক আছে, আমি অ্যাকনোলেজ করেন যে আমি মেসেজটা দেখেছি, আমি অফিস টাইমে করে দিব, যেহেতু এটা তো আর্জেন্ট না। অথবা এটা যেহেতু বেশি আর্জেন্ট, আমি বাসার বাইরে আছি, আমি বাসায় ব্যাক করে দেখতেছি। বা আপনি মানে যে আমি মেসেজটা দেখেছি, আমি গুরুত্বটা বুঝেছি, এটা বোঝানো আর কি। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। গ্রেট গ্রেট। ওকে, আচ্ছা ভাই, আরেকটা বিষয় যেটা নিয়ে হইতেছে সবাই একটু ইয়া করে যে জিনিসটা একটু কথা বলা উচিত, সেটা হচ্ছে ভাই যে ধরেন আপনি যেটা বলেন যে 3 বছর দুইটা কোম্পানিতে দুইটা কালচারের মধ্যে থেকে আমি হচ্ছে শিখছি বা হচ্ছে কাজও করছি আর কি। সো ভাই এটা ছাড়া কি আর কি কোনো স্কিল সেট আছে যেটা রিমোট জবের জন্য আসলে হচ্ছে বেশ কাজে লাগে স্কিল সেটের দিক থেকে? অফকোর্স ইংরেজি, তার মধ্যে একটা কমিউনিকেশন নেটওয়ার্ক, কারণ আপনি যে প্রসেস গুলোর কথা হচ্ছে বলতেছেন সেটা আসলে ওয়ান ক্যান হচ্ছে কিন্তু আসলে গুড কমিউনিকেশন বা গুড পার্সোনালিটির একটা পরিচায়ক আর কি, রাইট? সো এই জায়গাতে হচ্ছে আর কি কোনো স্কিল সেট, টেকনিক্যাল বা হচ্ছে মেন্টাল বা হ্যাঁ, থাকে না ইন্টারপার্সোনাল বিভিন্ন স্কিল সেট, যদি গাইড করতেন আমাদেরকে। এই ক্ষেত্রে আরেক কমিউনিকেশন, তো কমিউনিকেশন ইজ মাস্ট। কমিউনিকেশন না থাকলে আপনাকে কবে ফায়ার করবে আপনি এটাও দেখবেন না, মেল দেখবেন 2 মাস পরে যে 2 মাস আগে ফায়ার হয়েছে, 2 মাস ধরে বেতন আসতেছে না। কমিউনিকেশন ইজ মাস্ট, কমিউনিকেশন ভালোভাবে করতে হবে। এখন ইংলিশ হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো আপনি জব করতে গেলে ইংলিশ তো লাগবে। অনেক জবে তো অন্যান্য ল্যাঙ্গুয়েজও রিকোয়ারমেন্ট থাকে, জাপানিজ জবগুলোতে জাপানিজ ল্যাঙ্গুয়েজও ম্যান্ডেটরি থাকে, যে এটা জানা থাকা লাগবে। তো এখন আরেকটা জিনিস যেটা হলো যে আপনার লিডারশিপ স্কিল, আপনার নিজেকে নিজের লিডার হইতে হবে। কারণ আপনার পিছনে আপনার বস দাঁড়ায় নাই, বলতেছে না এই এই তাড়াতাড়ি করো, তুমি এখন কি লেগে ফেসবুক চালাইতেছো, তুমি এখন কি লেগে মুভি দেখতেছো, এটা বলবে না, বলার কেউ নাই। আপনার যে টাস্ক আছে আপনি টাস্ক কমপ্লিট করবেন, কমপ্লিট করে কাজ শেষ। এটা হলো ম্যাক্সিমাম। আমি যেগুলোতে করছি টাস্ক ডিপেন্ডেন্ট ছিল আর কি। জিরা বোর্ডেও আমাদের আওয়ার লেখা লাগতো না, লেখা লাগতো এটাতে কতটুকু এফোর্ট দেওয়া লাগছে। এবার আপনি এটা 2 ঘন্টায় করেন আর 5 ঘন্টায় করেন, এফোর্ট কতটুকু লাগছে এটা হলো আমরা ওই ফিবোনাকি নাম্বার দিয়ে আইডেন্টিফাই করতাম, এই টাইপের আর কি।
আর কিছু কিছু কোম্পানি আছে যে ক্ষেত্রে আপনাকে বলবে যে একটা টাইমার চালায় রাখতে, অথবা স্ক্রিন একটু পর পর স্ক্রিনশট নেয়, এই টাইপের অ্যাপ রান করে রাখা লাগে যে আপনি আসলে কাজ করতেছেন কিনা। এগুলো হলো মাইক্রো ম্যানেজ। এই টাইপের যদি কোম্পানি হয় তাহলে আমি রিকমেন্ড করি না জয়েন করতে, কারণ মাইক্রো ম্যানেজে আসলে মানে নিজ থেকে কাজ করার স্পৃহা আসে না। মনে হয় যে আমার ম্যানেজ করতেছে, দেখি আমি কতটুকু ফাঁকি দিতে পারি, এই টাইপের একটা মেন্টালিটি চলে আসে আর কি। আপনার উপরে যখন দায়িত্ব দিয়ে দেওয়া হয় তখন আমার এটা তো করা লাগবে। এখন আপনি হয়তো দিনের বেলায় অফিস টাইমে করেন নাই, রাতের বেলা করে রাখবেন। আপনার নিজের যখন গরজ থাকবে, নিজের গরজে কাজটা করে রাখবেন ওনারশিপ নিয়ে। আর যদি আপনার ওনারশিপ না দেয় তাহলে তো আপনি করবেন না, আপনি তখন হয়ে যাবেন লেবার টাইপ লোকজন। যতক্ষণ ধাক্কা দিয়ে ধরে রাখছে ঘাড়ের মধ্যে ততক্ষণ করবেন, সরে গেছে কাজ বন্ধ, এই টাইপের আর কি। আর এটা হলো লিডারশিপ স্কিল। আরেকটা হলো যে আপনার প্রফেশনাল কথাবার্তা বলারও স্কিলটা আমার মনে হয় দরকার আছে। এই ক্ষেত্রে যেটা করা যায় যে আপনি যে মেসেজটা আপনার বস বা সিনিয়র কাউকে দিতে চাচ্ছেন, সেটা হয়তো আপনি চ্যাট জিপিটি বা জেমিনাইকে বলতে পারেন যে এই যে আমার মেসেজ এটা, তুমি এটাকে প্রফেশনাল টোনে লিখে দাও, তাহলে দেখবেন ওরা কত সুন্দর করে লিখে দেয়। তো ওইটা আপনি কয়েকবার যখন ফলো করবেন তখন বুঝবেন আসলে আমার কি কি লেখা উচিত, কি কি ওয়ার্ড শব্দ চয়ন করা উচিত। সব ওয়ার্ড সবাইকে বলা যাবে না, এগুলো মাথায় রাখতে হয় আর কি। তো আপনি ফিল্টার করে দিতে পারেন মেসেজের সময়, এই ব্যাপারটা ইজি। যখন আপনি কথা বলবেন তখন হলো কথা বলার আগে একবার ভেবে নিবেন যে আমি আসলে এটা বলতেছি এটা কি আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কারণ ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু বলে ফেললে পরে এটা যে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে, এটা সরানো আসলে টাফ। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমি মোটামুটি হচ্ছে এই কোশ্চেনগুলো আমার ছিল সেটা আমি মোটামুটি নিয়ে ফেলছি। আচ্ছা, আই থিঙ্ক হচ্ছে সবগুলো কোশ্চেন এখানে মোটামুটি নেওয়া আছে। নতুন কোনো তেমন কোনো আসলে কোশ্চেন দেখিনি, সবাই আমাদেরকে অনেক শুভেচ্ছা জানাইছে। সো থ্যাংক ইউ সোহাগ ভাই আমাদেরকে পুরো সেশনটা জুড়ে এত সময় দেওয়ার জন্য, এবং আপনি খুব চমৎকার কিছু কথা বলছেন। আই থিঙ্ক এগুলো নিয়ে আসলে রিমোট জব নিয়ে কথা বলতে গেলে এই বিষয়গুলো আসলে একটু উঠে আসা উচিত। অ্যান্ড থ্যাংকস ফর মেনশনিং দোজ কোর্স অ্যাকচুয়ালি। অ্যান্ড হচ্ছে ইনশাল্লাহ ভাই আমরা দেখা সাক্ষাৎ তো অবশ্যই করব, সামনে হয়তো ইয়াতে আছে দেখা সাক্ষাৎ করবো। আর তাছাড়া হচ্ছে অবশ্যই আপনি যে গাইডলাইন গুলো দিচ্ছেন সেটা আমাদের হয়তো অডিয়েন্সরা একটু মেনেও চলবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোহাগ ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে আলাপ আছে একটু, সেটা হলো আচ্ছা যে ভাই আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ওস্তাদকে। আমি আসলে এইভাবে কখনোই এত অডিয়েন্সের সামনে বলি নাই, তো এই ফার্স্ট টাইম বেশি অডিয়েন্সের সামনে বললাম আর কি। তো আমার কথায় কোনো ভুলটুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জানাই দিন যে ভাই এইভাবে বলা ঠিক হয় নাই, আমি নিজেকে শুধরে নিব। চাইলে একটা পাবলিক পোস্ট করে দিয়েন, আমি মাইন্ড করবো না, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাই। না, আমার কাছে খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।